আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক, ডেটা আমরা কেন ভিজুয়ালাইজ করি এবং ডেটা ভিজুয়ালাইজেশনের সময় কি কি পন্থা আমরা অবলম্বন করি সবকিছু আমরা দেখার চেষ্টা করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 100 স্টুডেন্টসের র মার্কস দেওয়া আছে যে তারা একটি স্পেসিফিক সাবজেক্টে কে কত পাইছে, বাট এইখান থেকে আমরা কোনো সামারাইজেশনে যাইতে পারতেছি না এক দেখাতে, তাই না? যে আমাদের সেকশনটা ভালো করছে নাকি খারাপ করছে এগুলো কিন্তু আমরা বলতে পারতেছি না। বাট সেম জিনিসটাকে যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের থ্রুতে দেখাই তাহলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে ইন্টারপ্রেট করতে পারতেছি যে এখানে কি হচ্ছে। লাইক আমরা বলতে পারতেছি এখানে খুব কম মানুষ আছে যারা 0 থেকে 20 এর মধ্যে পাইছে, লাইক 2 জন আছে। 21 থেকে 40 এর মধ্যে পাইছে 16 জন, এবং আমি এখান থেকে এটাও ইন্টারপ্রেট করতে পারতেছি যদি আমার 40 যদি আমার পাসিং পয়েন্ট হয় তাহলে আমাদের এখানে 18 জন ফেল করছে, বাকি যে হচ্ছে যে আমাদের কি 50 আর 82 জন তারা পাস করছে। হ্যাঁ, এবং আমরা যদি আমরা এ প্লাসের সংখ্যাও বের করতে পারতেছি, আমরা বিভিন্ন রেঞ্জ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি, তাই না? তো এটাকে আমরা বলতেছি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যেটার সাহায্যে আমরা কি করতেছি, আমরা ইউজারকে বা আমাদের যে ইয়ে আছে তাকে আমরা হচ্ছে যে খুব একটা ভালো একটা সামারাইজেশন দিতে পারতেছি অ্যাবাউট দ্য ডেটা। ডেটা ভিজুয়ালাইজেশন ইজ দ্য প্রসেস অফ রিপ্রেজেন্টিং ডেটা ইউজিং গ্রাফিক্যাল এলিমেন্ট such as charts, graphs, plots, diagram, maps and visual patterns. ওকে, ইনস্টেড অফ শোয়িং অনলি র নাম্বার দেখানোর বদলে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের মধ্যে যদি দেখাই তাহলে হচ্ছে ইউজার এখান থেকে ভালো সাইটস ইন্টারপ্রেট করতে পারবে। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, আমাদের কেন ডেটা ভিজুয়ালাইজেশন দরকার আশা করি আমরা এখান থেকে বুঝতে পারছি। এখানে যদি আমরা একটু দেখি যে টু গেইন ইনসাইট ফ্রম ডেটা, আমরা যদি এখানের দিকে তাকাই এখান থেকে আমরা কখনোই বলতে পারবো না এত ইজিলি যে এখান থেকে কয়জন হচ্ছে ফেল করছে 100 জন স্টুডেন্টের মধ্যে, যতটা দ্রুত আমরা এখান থেকে বলতে পারতেছি, তাই না? ফাইন। এরপরে যদি দেখি টু আইডেন্টিফাই প্যাটার্নস এন্ড ট্রেন্ডস আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি যে আমাদের এখানে কোন ধরনের স্টুডেন্টস বেশি আছে, তাই না? বা এটা যদি একটা প্রোডাক্ট পারচেজিং এর একটা হিস্টোরি হতো সেখান থেকে আমরা বলতে পারতাম যে এই প্রোডাক্টে বেশি পারচেজ হচ্ছে বা এটা পারচেজ হচ্ছে না, তাই না? সো টু ফাইন্ড রিলেশনশিপ এবং ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ বা আদার্স যেসব কিছু আছে সবকিছু আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে করে থাকি। সাপোর্ট ডিসিশন মেকিং, প্রিপেয়ার ডেটা ফর ফার্দার অ্যানালাইসিস। ওকে, এরপর আসি বেসিক স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশন অফ ডেটা। ডেটা ভিজুয়ালাইজেশনের পূর্বে আমাদের বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশন সম্পর্কে জানতে হবে, এবং এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কেসটা, ইম্পর্টেন্ট এরিয়াস আছে কয়েকটা, সেটা হচ্ছে তিনটা এখানে ইম্পর্টেন্ট এরিয়ার কথা লেখা আছে। একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ ডেটাগুলোর সেন্ট্রালে একত্রীভূত হওয়ার টেন্ডেন্সি কেমন, ডিসপারশন অফ ডেটা, ডেটার বিস্তৃতি কেমন একটা একটা করে দেখবো। আর একটা হচ্ছে গ্রাফিক ডিসপ্লেস। ওকে, গ্রাফিক্যাল ডিসপ্লেস তো আমরা বুঝতেছি কি, এখানে অ্যাকচুয়ালি প্লট এগুলো হাবি যাবে। ওকে, okay. এখানে কি বলছে, বিফোর ভিজুয়ালাইজিং ডেটা উই often need to understand some basic statistical concepts. So central tendency বলতে আমরা কি বলতেছি, central tendency tells us where the center of average position of the data lies. আমাদের ডেটার এভারেজ পজিশন বা সেন্টার কোথায় সেটাই ডিফাইন করাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির কাজ। এবং এখানে মেজারের সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারের তিনটা প্যারামিটার আছে, মিন, মিডিয়ান, মোড। মিন বলতে আমরা কি বোঝাচ্ছি, এভারেজ ভ্যালু, তাই না? মিডিয়ান বলতে আমরা বোঝাচ্ছি মিডল ভ্যালু, আর মোড বলতে বোঝাচ্ছি কোন ভ্যালুটা আমাদের এখানে সবচেয়ে বেশি আছে, মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির তিনটা প্যারামিটার। এরপর আসা হচ্ছে ডিসপারশন অফ ডেটা। ডিসপারশন অফ ডেটা বলতে আমরা কি বুঝলাম, ডিসপারশন বলতে আমরা বোঝাচ্ছি বিস্তৃতি। এখানে ক্লাস এ এবং ক্লাস বি দুইটা মার্কস আছে। ক্লাস এর মার্কসের দিকে যদি তাকাই 48, 49, 50, 51, 52, অর্থাৎ এদিকে যদি আমি প্লট করি দেখা যাচ্ছে সবাই আমাদের খুব কাছাকাছি পয়েন্টে। সো এটা একটা। এবং ক্লাস বি এর ক্ষেত্রে যদি দেখি 10, 30, 50, 70, 90, 10, 30, 50, 70, 90, এবং এই ক্ষেত্রে যদি দেখি এটা খুবই বিস্তৃত। তো আমরা বলতে পারি যে ক্লাস বি এর মার্কসের ডিসপারশন বেশি। ওকে, ফাইন। এরপরে আমরা যদি দেখি আমাদের আমাদের এখানে আরো কয়েকটা টার্ম আছে, কোয়ার্টাইল, আইকিউআর এন্ড আউটলিয়ার্স। এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, এগুলো আমরা স্ট্যাটিস্টিক্সে দেখে আসছি, এগুলো আমরা মিড টার্মে দেখে আসছি। কোয়ার্টাইলস কি, আইকিউআর কি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আইকিউআর এন্ড আউটলিয়ার্স কি। আউটলিয়ার্স হচ্ছে লেটস আমি আপনাদের কাছ থেকে একটা ডেটা নিলাম, ডেটা সেট বানালাম, এবং আমি জানতে চাচ্ছি যে আপনাদের এজ কত। ইন দিস কেস আপনারা সবাই এজ দিলেন, এখন একজন সামহাউ দিছে -5, চলে আসছে -5। সো এটা একটা ইরর, বা এটাকে আমরা বলছি তখন আউটলিয়ার। বা একজন বলছে 200, অর্থাৎ নর্মাল রেঞ্জের বাইরে যারা তাদেরকে আউটলিয়ার বলতেছি। এবং এই আউটলিয়ারকে ডিটেক্ট করার জন্য আমাদের মূলত আইকিউআর আমরা ইউজ করি, তাই না? আইকিউআর, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে যারা থাকে তাদেরকে আমরা বলি যে হচ্ছে যে ওকে নর্মাল ডিস্ট্রিবিউশন, আর এর বাইরে যারা তাদেরকে আমরা আইকিউআর বলি। সো এই ধরনের ম্যাথ আসতে পারে। সো চলেন একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমাদের কোয়ান্টাইল কি, কোয়ান্টাইল হচ্ছে আমাদের ডেটাকে ইকুয়াল পার্টে আমরা ভাগ করি। এরপরে কোয়ার্টাইল কি, কোয়ার্টাইল হচ্ছে আমরা আমাদের ডেটা সেট যদি 100টা ডেটা থাকে তাহলে 25টা করে আমরা 4টা পোর্শনে ভাগ করি, এটা হচ্ছে কোয়ার্টাইলস। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা যে আমরা 4টা কোয়ার্টাইলে ভাগ করলাম, প্রথম কোয়ার্টাইলের নাম হচ্ছে Q1, তারপর একটা Q2, তারপর একটা Q3, তারপর একটা Q4। আর আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলতে আমরা বুঝছি এই Q3 এবং Q1 এর মধ্যবর্তী জায়গাটা। ওকে, সো এটাই। এরপরে যদি আমরা দেখি আমাদের এখানে আর কি কি আছে, আমাদের এখানে আউটলায়ারটা আমরা বুঝলাম। এখন আসেন বক্স প্লট অ্যাকচুয়ালি কি। বক্স প্লট হচ্ছে আমাদের এই যে
আইকিউআর বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে আমরা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেই, তখন আমাদের বক্স প্লট আসে। কিভাবে একটু পরে দেখাচ্ছি আমরা। এখানে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। লেটস সে আমাদের এখানে বেশ কিছু নাম্বার আছে 45, 70, 55, 90 এখানে, ঠিক আছে? এরকম বেশ কিছু নাম্বার আছে। এখন আমাকে কি করতে হবে? আমাকে সর্বপ্রথম আমাকে যদি হচ্ছে বক্স প্লট অঙ্কন করতে বলে, এরকম যদি বক্স প্লট বানাইতে বলে বা আউটলায়ার ডিটেক্ট করতে বলে ইউজিং বক্স প্লট, তখন আমরা কি করব? সর্বপ্রথম কাজ হচ্ছে আমার Q1 বের করা, তারপরে হচ্ছে Q3 বের করা। এখানে আমরা Q1 বের করতেছি n+1/4, Q3 হচ্ছে 3 × n+1/4। সো এইটা আমার ডেটা সেট। এই ডেটা সেট অনুযায়ী Q1 এর পজিশন কত, n+1 কত, n হচ্ছে 11, 11 + 1 12, 12/4 হচ্ছে 3, অর্থাৎ আমাদের এই ডেটা সেটের 3 নাম্বার পজিশনে যে আছে 55, এটা হচ্ছে আমাদের Q1 এর ভ্যালু। Q3 এর ভ্যালু আমাদের কত, সেম ভাবে আসতেছে হচ্ছে 85, ওকে? একটা হচ্ছে 9 পজিশন, অর্থাৎ 85। সো এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে IQR বের করতে হবে, এবং আমরা জানি যে IQR = Q3 - Q1। সো এটা করলে আমাদের কত আসলো, 30, ওকে? 30। এখন আমাদের এখানে আরেকটা কাজ যেটা করতে হয়, সেটা হচ্ছে আমাদের মিনিমাম রেঞ্জ, মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু ইকুয়াল আমরা যেটা লিখি সেটা হচ্ছে Q1 - 1.5 ইন্টু IQR, ওকে? Q1 থেকে, Q1 এর মান হচ্ছে এখানে কত আমরা দেখলাম, Q1 এর মান দেখলাম 55। 55 থেকে আমরা যদি 30 ইন্টু 1.5 করি, তাহলে 45 বাদ দিলে আমাদের এখানে 10 আছে। তাহলে 10 হচ্ছে আমাদের এখানে মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কত তাহলে? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের এখানে Q3 প্লাস 1.5 ইন্টু IQR। তাহলে Q3 এর মান কত? 85। 85 প্লাস 45 আমাদের কত আসে, 90, 9 4 130, তাহলে 130, ওকে? সো এই যে আমরা এতক্ষণ যা যা করলাম, এটাকে আমরা আরেকটা জিনিস বলি, দেখাচ্ছি এটা একটু পরে, যে বক্স প্লটকে আমরা 5 নাম্বার সামারিও বলি, ঠিক আছে? বক্স প্লটকে আমরা কি বলি, 5 নাম্বার সামারি, যেটা আমাকে একসাথে মিনিমাম ভ্যালু দেয় কোন একটা ডেটা সেটের, Q1 দেয়, কি মিডিয়ান দেয়, Q3 দেয়, ম্যাক্সিমাম দেয়, এন্ড আউটলিয়ার্স দেয়, ওকে? সো এই ইনফরমেশন গুলো আমাকে দেয়। সো এই ইনফরমেশন গুলো আমাকে কি করতে হবে, জাস্ট প্লট করতে হবে। সো এই যে আমরা যেসব ইনফরমেশন পাইলাম মিনিমাম, অর্থাৎ এই যে এটাকে যদি আমরা মিনিমাম ভ্যালু ধরি, যে এইটাই হচ্ছে আমার এখানে তাহলে কত, মিনিমাম কত, 10, অর্থাৎ 10 এর নিচে যদি কোনো ভ্যালু থাকে আমার এই ডেটা সেটে, আমরা যেটা বের করলাম সেই অনুযায়ী আমাদের এখানে মিনিমাম 10 থাকতে পারে। 10 পর্যন্ত আমরা নরমাল ধরতেছি, আর এদিকে 130 পর্যন্ত ধরতেছি, এবং 10 এবং 130 এর বাইরে যারা, সবাই কিন্তু আমার এখানে তাহলে আউটলিয়ার হয়ে যাচ্ছে, ওকে? সো এখানে আমাদের এটা দিলাম, আমাদের এখানে 10, এটা হচ্ছে আমাদের 130, এর বাইরে যেসব নাম্বার থাকবে সবাই হচ্ছে আমার আউটলিয়ার, ওকে? এখানে আমরা Q1 দিব, এখানে আমরা Q3 দিব। Q1 এবং Q3 এর মাঝামাঝি যে নাম্বারটা, সেটা হচ্ছে আমার এখানকার মিডিয়ান, ওকে? মিডিয়ান বলতে আমরা Q2 ও বুঝাইতে পারি। Q2 বের করার সূত্র তাহলে কি হবে, Q2 বের করার সূত্র হচ্ছে জাস্ট এখানে 2 দ্বারা গুণ হবে, নাথিং এলস, ওকে? সরি, ওকে? এরপরে আমাদের আসা হচ্ছে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে আমরা অলরেডি পরিচিত, কি এরা? সো ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার্স হাউ মাচ দ্য ডেটা ভ্যালুস ডিফার ফ্রম দ্য মিন। মিন থেকে আমাদের ডেটা ভ্যালু, মিন বা গড় থেকে কোনো একটা ডেটার ভ্যালু কতটা বিচ্যুতি বা কতটা দূরে আছে, এইটাকে ডিফাইন করে হচ্ছে, করার কাজে হচ্ছে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স মানে কি? ভেরিয়েন্স মেজার্স দ্য এভারেজ স্কোয়ার্ড ডিফারেন্স ফ্রম দ্য মিন। মিন থেকে এভারেজ স্কোয়ার ডিসটেন্সটাকে মেজার করে ভেরিয়েন্স, এবং সেটাকে রুট করে দিলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসে, ওকে? সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্কয়ার রুট অফ ভেরিয়েন্স, অর্থাৎ ভেরিয়েন্সকে রুট করে দিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়ে যাই, ওকে? ফাইন। সো এখানে আমাদের যেটা বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্মল হইলে ভ্যালুজ আর ক্লোজ টু দ্য মিন, তারা হচ্ছে মিনের বেশ কাছাকাছি, আর যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বড় হয়, তাহলে আমাদের যত বড় হবে তত বেশি দূরে মিন থেকে, ওকে? সো এখানে দুইটা ডেটা সেট দেওয়া আছে, 49, 50, 51, 10, 50, 90। সো মিন বের করার ফর্মুলা কি, আমাদের সর্বপ্রথম আমাদের কি বের করতে হবে, আমাদের ভেরিয়েন্স বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এবং দুইটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে মিন, ওকে? এবং আমরা জানি মিন বের করার সূত্র কি, আমাদের মিন বের করার এই সূত্র, যে আমাদের পপুলেশনের মিন বের করার সূত্র হচ্ছে মিউ ইকুয়াল সামেশন অফ এক্স ভাগ এন। সো এই ক্ষেত্রে সবগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমাদের মিউ চলে আসবে। মিউ আসার পরে আমরা পপুলেশনের ভেরিয়েন্সটা বের করে নিলাম, এরপরে আমরা হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিলাম, এবং এইখান থেকে যার মান কম হবে, ধরে নিচ্ছে এটার মান আসছে 1.00, আর এটা আসলে 2.00, ওকে? সো লেটস সে এখানে যদি এরকম মান আসে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে মিন থেকে এদের বিচ্যুতি কতটুকু, মিন থেকে আমাদের এই পপুলেশনের ভেরিয়েন্সের, মিন থেকে আমাদের ইয়ার ভেরিয়েন্স কম, যে কোনো ডেটার ভেরিয়েন্স কম, হ্যাঁ, ডেটাগুলোর বিচ্যুতি কম, এইটাই, নাথিং এলস, কারণ এখানে সামেশন ইউজ করা হয়েছে, ওকে? সো পপুলেশন ভেরিয়েন্স বা ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে মোটামুটি আমরা একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাইলাম, ওকে? এরপর যদি আমরা সামনের দিকে মুভ করি, আচ্ছা, এখন আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পোরশনটা শুরু। বার ডায়াগ্রাম, এটা অ্যাকচুয়ালি বলার কিছুই নেই, এগুলো ছোট থেকে আপনারা করে আসতেছেন, বার ডায়াগ্রাম কিভাবে আঁকাইতে হয়। সো লেটস সে এখানে আমাদের বেশ কিছু পার্সেন্টেজ এন্ড নাম্বার অফ এমপ্লয়িজ দিয়ে আছে, যেমন সেভিং ইন পার্সেন্টেজ, হ্যাঁ, যে কত পার্সেন্ট মানুষ কত পার্সেন্টেজ সেভিং করতেছে। লেটস সে 15% মানুষ একটা অফিসে আছে, যারা হচ্ছে দাঁড়ান এখানে দেখি আমরা কন্টেক্ট, দ্য ফলোইং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ মান্থলি স্যালারি সেভড বাই ইচ এমপ্লয়ি ইন এ 100% কোম্পানি। 100% কোম্পানি, আচ্ছা, আমাদের এখানে 100 জন কোম্পানি আছে, যার মধ্যে তাদের স্যালারি 15% সেভ করে এরকম আছে হচ্ছে 20 জন, 25% সেভ করে এরকম আছে 45 জন, 25% সেভ করে 25 জন। সব ডেটা দিয়ে আছে, এগুলো থেকে আপনাকে ডায়াগ্রাম আঁকাইতে বলছে। সো এটাই হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে,
ঠিক আছে, যেখানে 10 20 30 40 সেভাবে করে দেখানো হয়েছে নাম্বার অফ এমপ্লয়িজ, আর এদিকে দেখা হচ্ছে সেভিংস। সো আমরা এখানে 15 একটা কি দিলাম, ক্লাস 15, কিন্তু এখানে কি একটা ক্লাস বা ক্যাটাগরি যেটা বলি না কেন। সো 15% সেভ করে এরকম কয়জন আছে, 20 জন। 25% সেভ করে 45 জন, 35% 25 জন, 45% 10 জন। ওকে, সো এটা হচ্ছে আমার এখানকার বার ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছি। এরপরে আমাদের অনেক সময় মাল্টিপল বার গ্রাফ চলে আসে। মাল্টিপল বার গ্রাফ বলতে আমরা বোঝাচ্ছি যে এপ্রিল মাসে কোনো একটা আমাদের হচ্ছে যে শপের সেলের কথা বলছে, যে কোন সাবান কয়টা বিক্রি হয়েছে। ওকে, সো এপ্রিল মাসে আমাদের সোপ 1 150, সোপ 2 210, সোপ 3 315। সো এপ্রিল একটা ক্যাটাগরি, এপ্রিলের আন্ডারে আবার 3টা সাব ক্যাটাগরি আছে, তাই না? সেটাই আমরা এখানে বোঝাচ্ছি যে মাল্টিপল বার ডায়াগ্রামে, যে এপ্রিল একটা ক্যাটাগরি, এটার আন্ডারে হচ্ছে 150 210 315। এখন পরীক্ষার খাতে তো আর আমরা এরকম লাল নীল ভাবে আঁকাতে পারবো না, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আহ এরকম একটা ইয়ে যদি আমরা আঁকাই, আবার এইখানে যদি আরেকটা দিই, আরেকটা ধরে নিচ্ছি এইটা আসলো, ইন দিস কেস আমাদের এইটাকে এইভাবে দিতে পারি, আরেকটাকে আমরা হচ্ছে এইভাবে দিতে পারি, এবং আরেকটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারি। এবং এখানে আমরা বললাম যে এরকম দ্বারা আমরা সোপ 1 কে বোঝাচ্ছি, এরকম দ্বারা আমরা সব 3 কে বোঝাচ্ছি, আর ব্ল্যাঙ্কটা দ্বারা আমরা হচ্ছে সব 2 কে বোঝাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হচ্ছে জিনিসগুলোকে প্রকাশ করা যায় মাল্টিপল বার ডায়াগ্রামে। আশা করি বুঝেছি। মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে, মেয়ের ক্ষেত্রে আমাদের তিনটা যেহেতু ডিস্ট্রিবিউশন আছে, 250 350 440, 250 330 350 440, জাস্ট এই ডেটাগুলোকে আমরা ভিজুয়ালাইজ করে দিচ্ছি, নাথিং এলস, ফাইন। এরপর আমাদের আসা হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, অনেকের ক্ষেত্রে মনে হয় যে হিস্টোগ্রাম এন্ড বার ডায়াগ্রাম সেম, বাট তারা কিন্তু সেম না। বার ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, আমরা ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে আমরা বার ডায়াগ্রাম ইউজ করতেছি, বাট হিস্টোগ্রামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের হিউজ পরিমাণে ডেটা দিয়ে থাকে। হ্যাঁ, হিউজ পরিমাণে ডেটা দিয়ে থাকে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটাকে আমরা কি করি, কিছু পোর্শনে ভাগ করি, কিছু ব্যাগে ভাগ করি বা বিনে ভাগ করি, করে করে এক একটা রেঞ্জ দেয়। দেখা যাচ্ছে আমার এখানে 1 থেকে 100 প্রচুর নাম্বার দিয়ে আছে। সো আমরা যেটা করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত একটা ক্লাস বানাইতে পারি। এই ক্লাসের ভিতরে যারা আছে সবাই এখানে চলে আসে। তারপরে 10 থেকে 11, ঠিক আছে, সরি 10 থেকে 20, 20 থেকে 30, এইভাবে আর কি জিনিসটা কাজ করে। সো এখানে যেটা করা হয়েছে যে আমাদের এখানে এই 0 থেকে 10 মার্কসে যারা আছে, ধরেন এখানে বিশাল একটা ডেটা সেট দিয়ে আছে। ডেটা সেটটা আমরা চিন্তা করলাম যে না, এখানে লেখা আছে 0 থেকে 50 পর্যন্ত মার্কস। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম যে 0 থেকে 10 এর মধ্যে কয়জন আছে, দেখলাম 30 জন। তো আমরা দেখলাম 10 থেকে 20 এর মধ্যে কয়জন আছে, 70 জন। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা এটা করলাম যে 0 থেকে 10, 10 থেকে 20। আমরা হচ্ছে বার ডায়াগ্রামের ক্ষেত্রে দেখবো যে এক একটা ক্যাটাগরির মাঝখানে গ্যাপ থাকে। বাট আমাদের হচ্ছে কিন্তু হিস্টোগ্রামে গ্যাপ দেওয়া যাবে না। হিস্টোগ্রাম কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে, যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের 0 থেকে 10 এর ক্ষেত্রে 30, আমাদের 10 থেকে 20 এর ক্ষেত্রে 70, সবকিছু এখানে লিস্টেড আছে। সো এটা হচ্ছে হিস্টোগ্রাম দ্বারা সলভ করা হয়েছে। এরপর যদি আমরা এটা দেখি, এটার ক্ষেত্রে সেম, যে 5 থেকে 10, আমাদের 0 থেকে 5 কেউ নাই, সো দ্যাট আমরা 0 থেকে 5 কে রাখছি, ফাঁকা রাখছি। ওকে, 5 থেকে 10, 10 থেকে 15, এভাবে করতে করতে আমরা 40 থেকে 45 পর্যন্ত পৌঁছে গেছি। সো এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, হিস্টোগ্রামের মাধ্যমে ডেটা রিপ্রেজেন্টেশন। হিস্টোগ্রাম ভার্সেস বার চার্ট, এখানে একটা ইম্পর্টেন্ট একটা কম্পারিজন দিয়েছে। অনেকে মনে করে হিস্টোগ্রাম যা বার চার্ট কথা, বাট এখানে আমরা আবার বলতেছি বার চার্ট ইউজ করা হয় ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে, হিস্টোগ্রাম ইউজ করা হয় কন্টিনিউয়াস নিউমেরিক ডেটার ক্ষেত্রে। আমরা পরবর্তীতে এগুলাকে বিভিন্ন ভাগে ভাগ করি, যে এতটুকু এত একটা ভাগ, এতটুকু এত একটা ভাগ। এরপরে পারপোজ কি হিস্টোগ্রামের, শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ডেটা, ডেটা ডিস্ট্রিবিউশন দেখানো হয়। আচ্ছা, আমরা এবার এখানে ব্যাক করি, যে আমাদের এখানে হিস্টোগ্রাম বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আমরা হিস্টোগ্রাম কি করে, ডিস্ট্রিবিউশনকে হচ্ছে শো করে, যে একটা ডেটা থাকে, সেই ডেটার ডিস্ট্রিবিউশন, যে কোন অংশে কত পার্সেন্ট নাম্বার আছে, ঠিক আছে। আর আমাদের বার চার্টের পারপাস কি, গ্রুপগুলো বা ক্যাটাগরিগুলোর মধ্যে কম্পারিজন করতে সাহায্য করে। ফাইন, এখানে এক্স অ্যাক্সিস আমরা হিস্টোগ্রামে কি দিই, ক্লাস ইন্টারভালস, লাইক এই যে এখানে 0 থেকে 5, 5 থেকে 10, এগুলো হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে দিচ্ছি ক্লাস ইন্টারভালস। আর আমরা বার চার্টের ক্ষেত্রে এই এক্স অ্যাক্সিসে দিয়ে হচ্ছে আমরা ক্যাটাগরিজ। ওকে, এবং এক্ষেত্রে আমাদের আমাদের এখানকার হিস্টোগ্রামের যে বার, একটু আগে যেটা বললাম, হিস্টোগ্রামের বার একটা আরেকটাকে টাচ করে, আর বার চার্টের ক্ষেত্রে তাদের মধ্যে গ্যাপ থাকে। ওকে, সো অর্ডার এটা হচ্ছে নিউমেরিক্যাল অর্ডার, এটা হচ্ছে খুব একটা অর্ডার দরকার নাই, ক্যান বি অ্যারেঞ্জড ইন এনি অর্ডার, ঠিক আছে, এটাতে অর্ডার ম্যাটার করে না। এক্সাম্পল, স্টুডেন্টস মার্কস, হাইটস, এজেস, এগুলো সবগুলো হিস্টোগ্রাম। আর বার চার্টের ক্ষেত্রে ফেভারিট কালার, ডিপার্টমেন্ট নেমস, অর্থাৎ ক্যাটাগরিক্যাল যেসব ভ্যালু আছে। সো এইটা আমাদের পরীক্ষা অনেক সময় চলে আসে, যে হিস্টোগ্রাম ভার্সেস বার চার্টের হচ্ছে ইয়ে দাও, বা কখন আমরা কোনটা ইউজ করবো, কোন ডেটাতে আমরা কি ইউজ করবো। এরপর আসা হচ্ছে পাই চার্ট। যদি আমাদের এরকম থাকে যে আমাদের ক্যাটাগরি গুলো খুব কম, লাইক আমরা যদি হচ্ছে 5টা ক্যাটাগরি আছে, 5টা ক্যাটাগরির হচ্ছে বা 3টা 4টা ক্যাটাগরির হচ্ছে যে আমরা যে ভ্যালু, সেগুলোকে আমরা প্লট করতে চাচ্ছি, যে আমাদের এখানকার ক্ষেত্রে দেখি ক্রিকেট এতজন পছন্দ করে, ফুটবল এতজন, ব্যাডমিন্টন, হকি, আদার্স। তো এটা আমি প্লট করতে চাইলে আমাদের বেটার হচ্ছে পাই চার্ট। পাই চার্ট আমাদের আরেকটু এটা কি বলে, ইয়েস, সামারি দেয়। বাট আমাদের যদি এরকম হয় যে এখানে আরো দুই তিনটা গেম অ্যাড হয়েছে, যে ভলিবল, এরপরে অ্যাড হয়েছে হাডুডু, আর একটা হচ্ছে কাবাডি, ঠিক আছে। ইন দিস কেস আমাদের কি হবে, আমাদের এই জিনিসটাকে বা এই ডেটা গুলাকে পাই চার্টের থ্রুতে প্রকাশ করে কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। সো এটা করা যাবে না। ইন এ ক্লাস আমাদের হচ্ছে 200 স্টুডেন্টস, এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড টু কালেক্ট ইচ স্টুডেন্টস ফেভারিট স্পোর্ট, দ্য পাই চার্ট অফ দ্য ডেটা ইজ গিভেন বিলো। সো এটা হচ্ছে আমাদের সেটা, এবং এইটা থেকে আমরা এই ইন্টারপ্রিটেশনটা নিয়ে আসতে পারি, যে 41% আদার্স, তার মানে 41% আদার হলে 0.41 ইন্টু 200,
আমরা কিন্তু এখানে নাম্বার পেয়ে যাবো 200 কি টোটাল স্টুডেন্টস। ওকে ফাইন। এরপর যদি আমরা নিচের দিকে যাই আরেকটু, আমাদের এখানে টাইম সিরিজ ডেটা দেওয়া আছে। টাইম সিরিজ ডেটা কি, টাইমের সাথে সাথে যে ডেটাগুলো চেঞ্জ হচ্ছে সেটা টাইম সিরিজ ডেটা। লাইক এখানে আমাদের আয়ারল্যান্ড আর ইউরোপের আমাদের কি জনসংখ্যার হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, যে এখানে বলছে 1740-তে আমাদের হচ্ছে আয়ারল্যান্ডে আমাদের কি পপুলেশন কত মিলিয়নস, এখানে বলা আছে 2.7 মিলিয়নস বা 8 মিলিয়নস। আস্তে আস্তে টাইমের সাথে সাথে যে বাড়ছে, টাইমের সাথে সাথে আমরা কোনো একটা বৃদ্ধি বা এটাকে কি বলে লস যেটা দেখাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম সিরিজ ডেটা। ওকে, আয়ারল্যান্ড এবং ইউরোপ দুইটা দেখানো হয়েছে, সো এটা একটু দেখে নেবেন, এটা হচ্ছে টাইম সিরিজ ডেটার রিপ্রেজেন্টেশন। এরপর আসলে হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ রিপ্রেজেন্টেশন। ফ্রিকোয়েন্সি কার্ভ আবার অনেক সময় আপনারা একটা টার্ম দেখবেন ফ্রিকোয়েন্সি পলিগন, দুইটাই সেম কিন্তু দুইটাই আবার সেম না, দুইটাকে সেম ভাবে ক্রিয়েট করা হয়েছে। চলেন এটা একটু দেখি। ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য আমাদের কি লাগে, হিস্টোগ্রাম লাগে প্রথমে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এই যে ডট যেটা দেখতেছেন এটা আপনাদের নাইম লেটস। সো আপনারা কি করবেন, 0 থেকে 5 যে ইন্টারভাল দিয়ে আছে সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি দিয়ে আপনারা একটা হিস্টোগ্রাম বানাইলেন। এবং প্রত্যেকটা হিস্টোগ্রামের যে বার আছে, বারের মাঝখানকার যে পয়েন্ট সেটাকে আপনি কি করবেন, ডট দিবেন। ঠিক আছে, ডট দিবেন, এবং ডট দেওয়ার পরে আপনারা যদি খুব সিম্পলি পেন্সিল দিয়ে এরকম স্মুথ ভাবে লাইন টানতে পারেন, এইটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি কার্ভ। বাট এরকম যদি হয় যে আপনি এই ডট থেকে এই ডট খুব স্ট্রিক্টলি কানেক্ট করছেন, এই ডট থেকে এই ডট আরেকটু স্ট্রিক্টলি, এভাবে এক কথায় আপনি হচ্ছে কার্ভের বদলে এখন আপনি যেটা বানাচ্ছেন সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে, কার্ভ হইতে হলে অবশ্যই পেন্সিল দিয়ে কি স্মুথ ভাবে কানেক্ট করতে হবে। আর আপনাকে যদি বলে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকাইতে, তখন আপনাকে একটা থেকে আরেকটা আপনি জাস্ট স্কেল দিয়ে টেনে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি পলিগনটা কেমন হবে, যে এরকম, ঠিক আছে, এরকম স্মুথ হবে না আর কি। ওকে, ফ্রিকোয়েন্সি কার্ভ বুঝলাম। এরপরে কোরিলেশন হিটম্যাপ। কোরিলেশন হিটম্যাপ আমাদের কি বোঝাচ্ছে, আমাদের কোরিলেশন কি বুঝাইতো, কোরিলেশন বুঝাইতো দুইটা ক্লাস বা ক্যাটাগরি আছে, দুইটা ক্লাস বা ক্যাটাগরির মধ্যে রিলেশন, তাই না, যে একটা ক্লাস বা আরেকটা, একটা ক্লাস আর একটা ক্লাস বা একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরির সাথে কিভাবে কোরিলেটেড, কত স্ট্রংলি কোরিলেটেড, সেটা আমাদের বুঝাইতো। সো কোরিলেশন হিটম্যাপ আমাদের ওইটাই করে। এটা তো খুব স্বল্প পরিসরে ছিল, একটা দুইটা ক্লাসের উপরে, বাট এখানে মাল্টিপল ক্লাসের উপর আমরা দেখাচ্ছি। যে a correlation heat map is used to understand the relationship between multiple numerical variables. It answer which variable are strongly related to each other. লাইক আমি যদি এখানে বলি যে এটা একটা বাড়ির সেল করার একটা হিট ম্যাপ, ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বাড়ির ওভারঅল কোয়ালিটি যত ভালো হবে তাহলে সেটার সেল প্রাইসও কি হবে, তত বেশি হবে। এটা হচ্ছে সেল প্রাইস আর এটা হচ্ছে ওভারঅল কোয়ালিটি, দুইটাই যখন এখানে কি হয়েছে ম্যাচ করছে, দুইটাই যখন কমন, সেখানে 0.8 থাকা মানে কোয়ালিটি যত বেশি হবে। আমরা কি জানতাম আমাদের কোরিলেশন কতর মধ্যে থাকে, -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাই না। সো এবং আমরা এটা জানতাম যত +1 এর দিকে তত বেশি স্ট্রং, তাই না। সো ওভারঅল কোয়ালিটি যত বেশি ভালো, সেটার সেলস প্রাইস তত ভালো। এটা আমরা কিভাবে বলতেছি, কারণ এখানে 0.8 আছে। 0.8 না থেকে যদি এখানে 0.3 থাকতো, তখন আমরা বলতাম যে চলে, মোটামুটি চলে, যে ওভারঅল কোয়ালিটি ভালো, তাহলে সেলস প্রাইস কিছুটা ভালো, কারণ এটা খুব স্ট্রং রিলেশনশিপ দেখাচ্ছিল না। 0.891 এগুলো থাকলে খুব স্ট্রং দেখায়। যদি এরকম দেখেন -0.8, তখন আমরা বলবো ওভারঅল কোয়ালিটি যতই ভালো হোক, সেল প্রাইস তত কম। ঠিক আছে, -0.8ও কিন্তু স্ট্রং রিলেশনশিপ, এটা আমরা বলতেছি না যে এটা খারাপ রিলেশনশিপ, বাট এখানে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। -0.8 মানে হচ্ছে আমাদের স্ট্রং রিলেশনশিপ একটা একটার সাথে কানেক্টেড, বাট ওভারঅল কোয়ালিটি বাড়লে আমাদের কি হয়ে যাচ্ছে, সেল প্রাইস কমে যাচ্ছে। আর যদি এখানে +0.8 আছে, অর্থাৎ ওভারঅল কোয়ালিটি যত বাড়বে সেল প্রাইসও তত বাড়বে। ঠিক আছে, যেমন গ্যারেজ এরিয়ার ক্ষেত্রে চিন্তা করি, গ্যারেজ এরিয়া আমাদের থাকলে বা গ্যারেজ এরিয়া যত সুন্দর হবে, যত ভালো হবে, সেল প্রাইসও 0.65, মানে সেল প্রাইসের উপরে তার কি বলে এটাকে, এটা আছে, অবদান আছে, এরকম আর কি। সো এই হচ্ছে আমাদের এখানকার কোরিলেশন হিটম্যাপ, যেখানে ওভারঅল কোয়ালিটির সাথে ওভারঅল কোয়ালিটি, অর্থাৎ সেম ক্লাসের সাথে সেম ক্লাসের কোনো কোরিলেশন, ম্যাক্সিমাম কোরিলেশন দেখানো হয়, ওভারঅল কোয়ালিটির সাথে ওভারঅল কোয়ালিটি ম্যাক্স, টোটাল সিকোয়েন্স স্কোয়ার ফিটের সাথে টোটাল স্কোয়ার ফিট ম্যাক্স। ঠিক আছে, সো নিচ ক্লাসের সাথে নিচ ক্লাসকে কি দেখানো হয়, ম্যাক্স দেখানো হয়। ফাইন। সো কোরিলেশন হিট ম্যাপের এখানে আরেকটু ইন্টারপ্রিটেশন দেওয়া আছে, দেখে নেবেন, আশা করি জিনিসটা বুঝতে পারবেন। ফাইন। এরপর আমরা আসা হচ্ছে কিউ প্লট। কিউ প্লট আমাদের কি বলে, এটা হচ্ছে কোয়ার্টাইল প্লট, কিউ প্লটের আরেকটা নাম। A QQ plot is used to check whether data follows a specific distribution, usually the normal distribution. একটা ডেটা সেট সেটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিনা, এটা আমরা দেখি কিউ প্লটের থ্রুতে। আচ্ছা, এই কিউ প্লটে আমরা কিভাবে বুঝবো যে একটা ডেটা সেট সে নর্মালি ডিস্ট্রিবিউটেড, যদি পয়েন্টস গুলো একটার একটার ক্লোজ হয়, মানে এই স্ট্রেট লাইনের বেশ কাছাকাছি যদি পয়েন্ট গুলো থাকে, তখন আমরা বলবো যে হ্যাঁ, ডেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি নর্মাল। যদি এরকম হয় পয়েন্টস কার্ভ অ্যাওয়ে ফ্রম লাইন, এই লাইন থেকে যদি দূরে বিচ্যুতি হয়ে যায়, লাইক এই যে এখানে যেটা হয়েছে বা এখানে যেটা হয়েছে, সো ইন দিস কেস আমরা বলবো যে ডেটা ইজ নট নর্মাল। আবার যদি হয় পয়েন্টস আর ফার ফ্রম দ্য লাইনস এট এন্ড, আমাদের এই যে এন্ড থেকে একবার শেষের দিকে এসে যদি এরকম এরকম হয় বা লাইন থেকে বেশি দূরে চলে যায়, ইন দিস কেস আমরা বলবো যেগুলো দূরে দূরে চলে গেছে এরা সবাই হচ্ছে আমার এখানকার আউটলিয়ার্স, পসিবল আউটলিয়ার্স অর হেভি টেইলস। ওকে, সো কিউ প্লটে আমাদের এইভাবে আমরা কিন্তু কি পয়েন্টগুলো দেখে আমরা রিপ্রেজেন্টেশনটা দিতে পারি।
আমরা কিউকিউ প্লট কেন ইউজ করতেছি? নর্মালিটি চেকের জন্য, রিগ্রেশন রেসিডিউয়ালস, ডিটেক্ট আউটলায়ার্স ডিটেক্ট করার একটা প্রসেস হতে পারে কিউকিউ প্লট, ভ্যালিডেট স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশনস, আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশনস গুলোকে ভ্যালিডেট করার জন্য এটা আমরা করে থাকি। লাইক এখানে দেখানো হয়েছে এক্সাম স্কোর আর থিওরিটিক্যাল কোয়ান্টাইলস এর ভিতরে, সেটা কি আমাদের এখানকার এক্সাম স্কোরস আমাদের কি নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাই না? কারণ কি এই এক্সাম স্কোরস নর্মাল ডিস্ট্রিবিউটেড কেন বললাম? কারণ মোটামুটি সবাই হচ্ছে আমাদের এখানকার যে হচ্ছে রেড লাইনটা আছে এটার আশেপাশে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাই না? বাট শেষের দিকে আমাদের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো কিন্তু আমাদের এই রেড লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে। সো ইন দিস কেস আমরা বলতে পারি যে তারা পসিবল আউটলায়ার্স, নাথিং এলস। কিউকিউ প্লটের পরে আমাদের যদি আসি, সেটা হচ্ছে আমাদের ট্রি ম্যাপ। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? ট্রি ম্যাপ। এবং আমরা যখন ডেটা স্ট্রাকচার পড়ছিলাম আমরা বলছিলাম ট্রি একটা হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার। সো প্লটের ক্ষেত্রে বা ডায়াগ্রামের ক্ষেত্রে ট্রি হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ডায়াগ্রাম। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের এখানে জাস্ট এক দেখাতেই আমরা কিন্তু বলে দিতে পারবো যে আমার একটা কোম্পানি এক্স, এক্স কোম্পানি থেকে কোন কান্ট্রি থেকে কত বেশি অর্ডার আসছে। এখানে কি আমার একটা কথা বলা দরকার আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি জার্মানি থেকে অনেক বেশি আসছে, ইউএসএ থেকে তার থেকে একটু কম আসছে, অস্ট্রেলিয়া, ইউকে, ব্রাজিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সবকিছু ওকে, তাহলে একটা কাজ করা যায় যে আমার টোটাল প্লট যেটা আছে আমার হচ্ছে টার্গেটেড কান্ট্রি আমি ধরে নিচ্ছি দুইটা, টার্গেটেড হচ্ছে কান্ট্রি বেশ কয়েকটা, বাট আমাদের আহ, মহাদেশ হচ্ছে দুইটা। সো ইন দিস কেস আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে মাঝখানে ভাগ করতাম, তাই না? ধরে নিচ্ছি যে আমাদের একটা মহাদেশ হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে ইউরোপ। ঠিক আছে, ইউরোপ ভাগ করলাম। এশিয়াতে যদি বেশি পোর্শনের হচ্ছে যে আমার মানে কম পোর্শনের যদি হচ্ছে আমাদের সেল হয় তাহলে এশিয়াকে জায়গা কম দিতাম, ইউরোপকে জায়গা বেশি দিতাম। এখন এশিয়ার কান্ট্রি গুলোর মধ্যে এখন আমরা ভাগ করতাম, ধরে নিচ্ছি এশিয়ার মধ্যে ইন্ডিয়াতে প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, সো ইন্ডিয়া এখানে থাকতো, তাই না? তারপরে ধরে নিচ্ছি বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ বিডি এখানে থাকতো। এভাবে করে করে আমরা কিন্তু তাদের কোনটাতে কত বেশি ইম্পর্টেন্স বা কোনটা কত বেশি সেল হচ্ছে সেটা সাপেক্ষে কিন্তু আমরা এখানে ড্র করতে পারতাম, যেখানে আমরা জাস্ট এক দেখাতে বলে দিতে পারতাম যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো এই হচ্ছে আমাদের ট্রি ডায়াগ্রাম। ট্রি ডায়াগ্রামের পরে আমরা আরো কয়েকটা ডায়াগ্রাম মিস করছি, সেগুলো একটু দেখবো। লাইক এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। ওকে, স্ক্যাটার প্লট কি করতেছে? এটা আমাদের রিলেশনশিপ বিটুইন টু নিউমেরিক্যাল ভেরিয়েবলস এটাকে রিপ্রেজেন্ট করে। লাইক এখানে আমরা যদি দেখি আইটেম সোল্ড আর ইউনিট প্রাইস দেওয়া আছে। সো ধরে নিচ্ছি এইখানে কোনো একটা ডেটা পয়েন্ট আছে, সেই ডেটা পয়েন্ট আমাদের স্ক্যাটার প্লটে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, এই ডেটা পয়েন্ট একই সাথে দুইটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে, যে আইটেমস কতগুলো সোল্ড হয়েছে এবং প্রত্যেক ইউনিটের প্রাইস কত। ঠিক আছে, তো এটা আমরা বলতেছি এই স্ক্যাটার প্লট ইজ ইউজড টু ভিজুয়ালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু নিউমেরিক্যাল ভেরিয়েবলস। দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের ভিতরে রিলেশনশিপ বোঝানোর জন্য এখানে এটা ইউজ করা হয়। ওকে, এখানে দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবল কি, আইটেম সোল্ড একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল, ইউনিট প্রাইস একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল। আর একটা কি এক্সাম্পল হতে পারে, লাইক আমরা এখানে দিলাম স্টাডি আওয়ার্স আর এখানে দিলাম হচ্ছে নাম্বার অফ টেন্স, এক্সামে কয় নাম্বার পাইছে আর কত ঘন্টা পড়াশোনা করে। তো এখানে একটা পয়েন্ট যদি থাকে আর এখানে যদি শূন্যগুলোকে আমরা ইগনোর করি, এখানকার শূন্যগুলোকে ইগনোর করি, তাহলে যেটা হবে যে 4 ঘন্টা পড়াশোনা করছে সে 30 মার্কস পাইছে। ঠিক আছে, বা 8 ঘন্টা পড়াশোনা করছে সে হচ্ছে 50 মার্কস পাইছে। ঠিক আছে, সো যে একটা ডেটা পয়েন্টের স্ক্যাটার প্লটে একটা ডেটা পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমরা রিলেশন দেখাতে পারতেছি। এটাই আমরা এখানে বলছি। এরপর আমাদের আসি যে আমরা যে কোরিলেশন বলতেছি, আমরা সেই কোরিলেশনের পজিটিভ এন্ড নেগেটিভ কোরিলেশন যে বললাম, যে পজিটিভ কোরিলেশন হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, নেগেটিভ হচ্ছে এইগুলা। সো ইন দিস কেস আমরা যদি দেখি পজিটিভলি এইটা হচ্ছে আমাদের পজিটিভ কোরিলেশন, এটা হচ্ছে আমাদের নেগেটিভ কোরিলেশন, আর এটা হচ্ছে আমাদের নো কোরিলেশন, এখানে কোনো কোরিলেশন নাই। ওকে, আনকোরিলেটেড ডেটা। সো ইন দিস কেস আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের আনকোরিলেটেড ডেটা, খুবই স্ক্যাটার্ড ভাবে আছে, এটা স্ক্যাটার্ড, কোনো মানে বুঝাইতে পারবো না এগুলো থেকে। সো এগুলো হচ্ছে আনকোরিলেটেড ডেটা, যেখানে আমাদের কোনো কোরিলেশন নাই, কোরিলেশন এক্সিস্ট করে না, অর্থাৎ কোরিলেশন জিরো বা জিরোর কাছাকাছি। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের যে ডেটা ভিজুয়ালাইজেশন, সেই ডেটা ভিজুয়ালাইজেশনের সামারি। আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। এখানে হচ্ছে এই যে আমাদের বার চার্টার হিস্টোগ্রামের একটা আরেকটা ইয়ে দিয়ে আছে, যে আমাদের ডেটা টাইপস কন্টিনিউয়াস হয়, ক্যাটেগরিক্যাল হয়, টাচ ইচ আদার, হ্যাভ গ্যাপস, মানে যে বারগুলোর মধ্যে। ঠিক আছে, পারপোজ, ডিস্ট্রিবিউশন, কম্পারিজন। সেগুলো একটু স্লাইডটা আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি স্লাইডটা কমেন্ট বক্সে প্রোভাইড করে দিব, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি কাহিনীগুলো কখন কি হচ্ছে। ওকে, সো আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দেখানো যেতে পারে, সেটা হচ্ছে আমাদের একটা মিনিট, কম্পিউটার ভিশনের আচ্ছা, সেটা হচ্ছে হিস্টোগ্রাম অ্যাকচুয়ালি যেভাবে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধরে এখানে একগুচ্ছ ডেটা আছে। এই একগুচ্ছ ডেটাকে যদি আমি এখন একটা গ্রাফের ভিতরে বা একটা লাইনের মধ্যে যদি রিপ্রেজেন্ট করতে চাই, একটা ডেটা এখানে দিলাম, দুইটা ডেটা দিলাম, বাট সবগুলা ডেটাকে যদি আমি এই গ্রাফের ভিতরে দিতে যাই, তখন যেটা হবে সেটা হচ্ছে একটা ডেটা থেকে আরেকটা ডেটা কিন্তু পিছনে পড়ে যাবে। এই যে এখানে এটা পড়ে গেছে, এটা এখানে পড়ে গেছে, তাই না? অ্যাজ এ রেজাল্ট আমরা এটাকে আরো ডেটা যদি এখানে অ্যাড করি, তাহলে এখানে আরো ডেটা কিন্তু এখানে স্ক্যাটার্ড হয়ে যাবে। এখানে কি বলছে, we have measured so many people that the dots overlap, some dots are completely hidden. সেখান থেকে আমরা হচ্ছে প্রপার হচ্ছে কি পাচ্ছি না, এখানে প্রপার ডিস্ট্রিবিউশন পাচ্ছি না। সো দ্যাট আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই ডেটাগুলোকে কয়েকটা বিন বা ইয়াতে ভাগ করলাম, এই বিনগুলোতে ভাগ করলাম। এই বিনে কিছু ডেটা দিলাম, এই বিনে কিছু ডেটা, মানে এই বিনে যারা যারা পড়ে তাদেরকে এখানে, তাদেরকে এখানে, জাস্ট এই যে এই ডিস্ট্রিবিউশনটা আমরা দিচ্ছি। এবং এগুলো কিন্তু আমাদের মাল্টিপল কাহিনী আছে যেগুলো কুইকে ইউজ করা হয়, এগুলো আমাদের ইমেজ এনহ্যান্সমেন্ট টেকনিকে ইউজ করা হয়, বা আমরা যখন হচ্ছে কোনো একটা ইমেজকে আরো বেশি ক্লারিফাই করতে চাচ্ছি, ঠিক আছে, এগুলো থেকে আরো স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসতে চাচ্ছি, তখন কিন্তু আমাদের এই হিস্টোগ্রাম অ্যানালাইসিস করতে হয়। সো এই হচ্ছে আজকের বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।